আড়াই সপ্তাহ আগে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি। এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106-এর রেফারেন্স, যে রেফারেন্সকে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106-এর রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে, ওই যে 6 জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা 7টার সময় এনে 9টার সময় ওথ হয়েছে। কাজেই যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে, তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে ওনারা নিলেন? আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন? জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। যখন এই অভ্যুত্থান অথবা রেভলিউশন যখন হয়েছে, তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল। আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যান্ডেটের প্রয়োজন ছিল না। আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওথ নেন নাই? আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান, একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন, একদিকে আপনি কিছু অ্যাপয়েন্টমেন্টস করেছেন। তো কী সংরক্ষণ করছেন? আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার, যখন উনি দেশের বাইরে যাবেন, সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কী আলাপ আলোচনা করবেন। আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই আলাপ আলোচনা করেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন, কিন্তু আপনি ওই আর্টিকেলসগুলি মানছেন না। কাজেই আমি যে রিট পিটিশন করেছি, এইখানে আমি বলেছি যে ডাইরেকশন দেওয়া হোক, যে ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক। আমরা দেখতে চাই যে কী রেফারেন্স ছিল এবং কী ওপিনিয়ন দিয়েছে। সো এই মর্মে রিট করেছি। আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব ফারাহ মাহবুব, জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে মুভ করব ইনশাল্লাহ। এই সপ্তাহ করছি না, তার কারণ হচ্ছে যে ওই কোর্ট একটু ব্যস্ত আছে, 15th অ্যামেন্ডমেন্ট আর সব কিছু কিছু মামলা চলছে। কাজে এই সপ্তাহ করব না, আগামী সপ্তাহ। আমার রিট পিটিশনের নাম্বার হচ্ছে 14,041-20-24। রেফারেন্স দেখতে চাই, আর যদি রেফারেন্স না থাকে আমরা এইটাও বলেছি যে তাহলে একটি ইন্টারিম কনস্টিটিউশন, প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক। আমার ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু নাই, কারোর বিরুদ্ধে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো
কেন হলো, এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও করব যারা ফ্রড। এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা, বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেশ হিসাবে না, এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতা কর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশে মানুষকে করার জন্য। তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেড়ে। ওনাকে ফিরে আনার ব্যাপারে আমরা, এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করবো না। রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য, কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। উনি অন্য কোনো দেশেও তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম, বুঝছেন না? গত 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের, কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল, স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। আমরা যখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা স্পিচ মামলাগুলা প্রত্যাহার করতে গেলাম, দেখলাম একটা করে করলে কয়েক বছর লাগবে। এই জন্য আমরা ওই আইনের মাধ্যমে, যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলার বর্ণনা থাকবে। কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলা আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি। না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা, সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছে গিয়েছিলাম, ওনারাও আমাদের সাহায্য করছেন। এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন, উচ্চ আদালতে যদি আমরা এই ধরনের বিচারক পাই, তাহলে রুল অব ল প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওনারা রাখতে পারবেন। এই আইনটা নিয়ে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2 এর মধ্যে আমরা করে ফেলতে পারবো।